আমি আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে আমি তোমাদের বলছিলাম যে অ্যাটমিক ফিজিক্স পড়াতে গিয়ে রাদার অ্যাটমিক স্পেকট্রোস্কোপি তোমাদের পড়িয়েছি, কেমন? অ্যাটমিক স্পেকট্রোস্কোপি পড়াতে গিয়ে কিন্তু কোনো রকম নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের কথা আমার প্রয়োজন হয়নি, কেমন? কিন্তু হঠাৎ করে আমি আবার শুরু করেছি যে আমার রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স না হলে আর এগোতে পারবো না। এটা কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই যে এমনি তোমাদের যে জিনিসপত্রগুলো পড়ানো হয়েছে সেইটা কিন্তু আমার ইউজুয়াল নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, যেটা তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশন তোমরা শিখে এসছো, সেটা দিয়েই যথেষ্ট ছিল, কেমন? মানে কি, কখন তোমরা রিলেটিভিস্টিক অ্যাপ্রোচ ইউজ করো? যখন ভি বাই সি যদি ভীষণ ছোট হয়, অর্থাৎ ভি যদি ভেলোসিটি হয় কোনো পার্টিকেলের, তার ভেলোসিটি যদি লাইট ভেলোসিটির চেয়ে অনেকটাই কম হয়, তাহলে তুমি এই যে ভি বাই সি ফ্যাক্টরটাকে জিরো ধরে নিতে পারো, বা রাদার এটাকে রিলেটিভিস্টিক, তোমার কি বলবে, রিলেটিভিস্টিক কোয়ান্টিটি বা রিলেটিভিস্টিক ফ্যাক্টরও বলতে পারো, সেইটাই তোমরা জিরো করে দিলে তখন আর রিলেটিভিটির প্রয়োজন নেই, রিলেটিভিস্টিক এফেক্টে তখন নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সই যথেষ্ট, কেমন? এবং আমি যে ফেনোমেনা গুলো পড়িয়েছি, দ্যাট ফেনোমেনা এগুলো কিন্তু বেসিক্যালি নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম, বা কোনো অসুবিধে নেই। কি পড়িয়েছি বেসিক্যালি, আমি এত কথা বলছি যে পড়িয়েছি কেবলমাত্র ট্রানজিশন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড অ্যাটমের সাথে ইন্টারঅ্যাক্ট করলে কি ঘটবে, এই জিনিসগুলোই এতদিন পড়িয়েছি, এবং সেটাই হচ্ছে স্পেকট্রোস্কোপি। তাহলে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি করার জন্য কিন্তু এটা প্রয়োজন হয়নি। তাহলে হঠাৎ কিসের প্রয়োজন হলো? প্রয়োজন হলো এই যে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি যখন আমরা খুব ডিটেল আমরা অবজার্ভ করতে শুরু করলাম, অর্থাৎ আমাদের যখন ইনস্ট্রুমেন্ট অনেক বেটার হলো, বা রাদার ইনস্ট্রুমেন্ট আরো সফিস্টিকেটেড হলো, তখন আমরা কিন্তু যে অ্যাটমের যে স্পেকট্রোস্কোপি পেতে শুরু করলাম, দ্যাট ইজ মার্ভেলাস। এবং সেই স্পেকট্রোস্কোপিটাকে কিন্তু আমরা কিছুতেই এক্সপ্লেন করতে পারলাম না উইথ দি হেল্প অফ নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। তোমাদের হয়তো মনে হতে পারে, আচ্ছা এমন কি ঘটনা আমরা তখন পেলাম যাতে করে আমরা কেন পারলাম না নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স বা শ্রোডিঙ্গার ইকুয়েশন ইউজ করে কেন এক্সপ্লেন করতে পারলাম না? তার কারণটা হচ্ছে, দেখো, যে আমরা যখন এক্সপেরিমেন্টটা করতে শুরু করলাম অ্যাটমিক ফিজিক্স দিয়ে, অ্যাটমিক স্পেকট্রোস্কোপি দিয়ে, কেমন, তখন দেখা গেল যে অ্যাটমের যে লেভেলস গুলো আছে, সেই লেভেলগুলো তো আছেই, তার সঙ্গে আরো কিছু লেভেল যারা ওর সাথে এমবেডেড হয়ে আছে, অর্থাৎ তাদের সাথে জড়িয়ে আছে যেন, কেমন? এই এই যে ব্যাপারটা দাঁড়ালো, এইগুলোকে আমরা তখন বললাম যে ফাইন স্ট্রাকচার। অর্থাৎ কিনা এই ফাইন স্ট্রাকচারকে কিন্তু আমি কিছুতেই এই রকম নন রিলেটিভিস্টিক শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করতে পারলাম না। কারণ তোমরা দেখেছো যে তোমার দুটো লেভেল ইনভলভ ট্রানজিশনের জন্য, কিন্তু ওই লেভেলের মধ্যে যদি আরো ফাইন স্ট্রাকচার থেকে থাকে, তাহলে কিভাবে ট্রানজিশনটা হবে, এই সব কথাবার্তাগুলো বলার আমাদের স্কোপ ছিল না। রাদার আমাদের তখন প্রশ্ন উঠলো যে whether the Schrodinger equation is good enough to explain these things। দেখা গেল যে নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা এটাকে কিছুতেই এগোতে পারবো না। তাহলে আমাদের তখন প্রশ্ন উঠলো, হাউ ক্যান আই ট্যাকেল, হাউ কুড উই ট্যাকেল দিস সিচুয়েশন? এইটা ট্যাকেল করতে গিয়েই তখন মনে হলো, আচ্ছা এগুলো তো খুব ছোট ছোট এফেক্ট, অর্থাৎ কিনা খুব স্মল এফেক্টস। এই এফেক্ট গুলো তাহলে সাম শর্ট অফ পার্টাবিশন ইজ দেয়ার। কিন্তু তোমাদের মনে হতে পারে যে পার্টাবিশনটা আসবে কোত্থেকে? আমি তো শুধু একটা অ্যাটম ধরে রেখেছি, তাতে না দিয়েছি কোনো ইলেকট্রিক ফিল্ড, না দিয়েছি ম্যাগনেটিক ফিল্ড, শুধু অ্যাটমেরই স্পেকট্রাম দেখতে পাচ্ছি যে ওরকম ফাইন স্ট্রাকচার হতে পারে। শুধু অ্যাটমকে যখন আমরা খুব নির্দিষ্টভাবে দেখছি, তখন দেখছি যে তাদের ফাইন স্ট্রাকচার আছে উইদাউট এনি ইন্টারাকশন। কেমন? তখন সেই জন্য বলা হলো তাহলে অ্যাটমের মধ্যেই তার মানে কোনো ইন্টারাকশন হচ্ছে নিজেদের মধ্যেই, অর্থাৎ সেলফ ইন্টারাকশন কিছু আছে। এই সেলফ ইন্টারাকশন বললেই না, তখন আর আমরা এই নন এই শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করতে পারলাম না।
সবচেয়ে প্রথম মনে হলো যে আচ্ছা আমরা যদি রিলেটিভিস্টিক এফেক্ট নিই তাহলে কি হবে। সার্টেনলি এটাই তো প্রথম মনে হবে, কারণটা হচ্ছে কি অ্যাটম ইজ নট এ স্ট্যাটিক থিং। কোনো একটা মনে করো গ্যাসিয়াস অ্যাটমের এনসাম্বল থাকতে, যদি সেই অ্যাটম গুলো কিরকম ভাবে, আমি তো সলিডের কথা বলছি না, আমি শুধুমাত্র গ্যাসিয়াস স্টেজের কথা বলছি। সলিডের স্পেকট্রোস্কোপি ইজ সামথিং ডিফারেন্ট। যেমন আমরা যে স্পেকট্রোস্কোপি কথা বলবো একটা অ্যাটম বা ইত্যাদি, সেগুলো সবটা কিন্তু গ্যাসিয়াস স্টেজে আছে অ্যাটম গুলো। তাহলে গ্যাসিয়াস স্টেজে যখন থাকবে অ্যাটম গুলো, তখন ডিপেন্ডিং আপন ইটস টেম্পারেচার অ্যাটম ক্যান হ্যাভ ভেরি ভেরি হাই ভেলোসিটি অ্যাজ ওয়েল। অ্যাটমের ভেলোসিটি এমনি নর্মাল এনটিপিতে, মানে নর্মাল টেম্পারেচার প্রেশার, যেটাকে তোমরা কি বলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড ফর এক্সাম্পল, 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যাটমের যে ভেলোসিটি, দ্যাট ভেলোসিটি ইজ অফ দি অর্ডার অফ 10⁵ সেকেন্ড। সামান্য একটু টেম্পারেচার বাড়লে অ্যাটমের ভেলোসিটি একটা দুর্দান্ত বেশি হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে, কারণ তুমি কি করছো, অ্যাটমকে গ্যাসিয়াস স্টেজে করছো মানে কি, ইউ আর গিভিং সাম সর্ট অফ হিট টু মেক দ্য অ্যাটম ভেপারাইজড। তাহলে এরকম সিচুয়েশনে তোমাদের রিলেটিভিস্টিক এফেক্টটা নিতেই হবে, বিকজ দি অ্যাটম হ্যাজ ভেরি ভেরি হাই ভেলোসিটি, এবং যার ফলে রিলেটিভিস্টিক জিনিসটা আসতে শুরু করলো। এবং যেহেতু আমরা বললাম যে আচ্ছা এগুলো তো একটা স্মল থিং দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ এ পারটারবেশন, তাহলে পারটারবেশনটা আসছে কোত্থেকে, বিকজ অফ দি রিলেটিভিস্টিক এফেক্ট। তার মানে আমাদের আগেকার শ্রোডিঙ্গার ইকুয়েশনকে মেনটেন করব with a small contribution which is coming from the relativistic effect, and that is exactly why it is called relativistic correction to the Hamiltonian. তার মানে আমরা একটা হ্যামিল্টনিয়ানের একটা রিলেটিভিস্টিক কারেকশন দেখতে চাই কত হবে, এবং সেই কারেকশন দিয়ে আমরা দেখতে হবে যে আমাদের তখনকার যে সিচুয়েশন ছিল, মানে যেগুলো আনএক্সপ্লেইন ছিল, দ্যাট দ্যাট ক্যান বি এক্সপ্লেইনড। কেমন, এইবারে তখনই তো আমাদের প্রয়োজন হয়ে উঠলো যে উই হ্যাভ টু গো ফর রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। কিন্তু রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স আমরা ফুল সলভ করব না, রাদার আমরা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের জন্য যে এফেক্ট, তাদের যে এফেক্ট, সেই এফেক্টটাকে একটা স্মল পার্টাবেশন নিয়ে আমাদের নন রিলেটিভিস্টিক শ্রোডিঙ্গার ইকুয়েশনে বসিয়ে দেব। এইটা করার জন্যই আমরা এগোচ্ছি। এগোতে গিয়ে তোমরা যেহেতু বলেছো যে তোমাদের হয়নি, সেই জন্য জাস্ট আই এম টেলিং ইউ one or two lectures what is the physics behind that। এবং এটা শুরু করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে কেন আমরা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স পড়তে চাই। কারণ তোমরা জেনেছো যে রিলেটিভিটি এই জিনিসটা ইনহেভিটেবল ইন ফিজিক্স। অবশ্যই রিলেটিভিটি বলতে মিন করছি আমি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তোমরা যেন অন্যভাবে আর কিছু ভেবো না। তার মানে কি স্পেশাল থিওরি, আমি বারবার স্পেশাল থিওরি বলবো না, রিলেটিভিটি মানেই তোমরা ধরে নেবে আই এম টকিং অ্যাবাউট অনলি দি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। রিলেটিভিটি এত প্রয়োজন কেন, বিকজ আমাদের যে অবজারভেশন, দ্যাট অবজারভেশন শুড বি টাইম কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট অবজারভেশন হলে বহুত বিপদ, খুব বিপদ। সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দি অবজারভেশন, এবং সেই অবজারভেশন গুলো কি হবে, দ্যাট শুড বি ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট। এটাই তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মূল কথা। যার ফলে আমাদের সমস্ত থিওরিটাই বা সমস্ত ডেভেলপমেন্টটা এমন হতে হবে যাতে করে এটা ম্যাচ করে যায় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে। এবং এটা দেখবে যে আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এসছে অনেক পরে, কিন্তু ম্যাক্সওয়েলস ইকুয়েশন এসছে তার অ্যাটলিস্ট 50 বছর আগে। কিন্তু ম্যাক্সওয়েলস ইকুয়েশন সে কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে সঙ্গে সঙ্গে ঢুকে গেল। তার মানে এটাই হচ্ছে মানে একটা এক্সেলেন্সি অফ দি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস, যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন এতটাই মানে ফ্ললেস, মানে এতটাই ত্রুটি মুক্ত
যে আমাদের সঙ্গে সঙ্গে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে ফিট করে গেল। আসলে আইনস্টাইন যেন বসেই ছিলেন যে ওইগুলো পেলেই ওটা তুমি লিখতে পারলেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। কোত্থেকে লিখলেন না, বিকজ অফ দি ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এনিওয়ে আমি অত ইতিহাসের মধ্যে যাচ্ছি না। তাহলে দেখো যে আমাদের শ্রডিঙ্গার ইকুয়েশন যখন এলো, আমি তোমাদের বলেছি শ্রডিঙ্গার নিজেই কিন্তু নিজের ইকুয়েশনকে প্রথমে বিশ্বাস করতে পারেননি। ওটা দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করা গেছে, নন লিনিয়ার সরি কি দিয়ে না, তোমার নন রিলেটিভিস্টিক শ্রডিঙ্গার ইকুয়েশন দিয়ে, হাইড্রোজেন ট্রানজিশন প্রবাবিলিটি ইত্যাদি প্রচুর কিছু জিনিস ইউজ করা গেছে। তারপর পারটারবেশন থিওরি, অনেক কিছুই করা গেছে। তো এটাকে তো তুমি ত্রুটিপূর্ণ বলতে পারবে না, কিন্তু আনফর্চুনেটলি দে ডু নট ফিট উইথ দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। দ্যাট ইজ an important requirement for the development of a subject. সুতরাং এটাই ত্রুটি। সেই ত্রুটিটাকে মুক্ত করতে গেলে তোমাকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি মেনে চলতে হবে, এরকম একটা ইকুয়েশন বানাতে হবে। সেটা ইকুয়েশন শ্রডিঙ্গার চেষ্টা করেছিলেন, করে কিন্তু তিনি খুব একটা সাকসেসফুল হননি। তাহলে ওই ইকুয়েশনটাই ক্লাইন জর্ডানের নামে চলে এসছে। সেটা তোমাদের আমি আগের দিন গল্পের ছলে বলেছিলাম। ক্লাইন জর্ডান শুরু করেছিল কোত্থেকে না, একদম ফ্রি পার্টিকেল থেকে। অর্থাৎ যেখানে তোমার কি লিখেছিলেন যে এনার্জি মানে এইচ দিকে লিখেছিলেন এইচ ইকুয়াল টু সি আলফা ডট পি প্লাস সরি এইচ ইকুয়াল টু কি লিখেছিলেন মানে এনার্জি ইকুয়াল টু কত, সি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি ফোর তার স্কোয়ার রুট। এবং স্কোয়ার রুট নিয়ে ঝামেলা ছিল, আমি তোমাদের বলেছি অপারেটরের ব্যাপারে, যার ফলে আমরা ওটাকে এনার্জিটাকে স্কোয়ার বানিয়ে দিয়েছিলাম, মানে এইচ স্কোয়ার ফর্মে লিখেছিলাম। এইচ স্কোয়ার কি ছিল, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি ফোর। সেটা কতদিনই আমি ওই গল্পের আকারে বলেছি। তারপরে তোমাদের যেটা বলেছিলাম যে এটা তো তৈরি হলো ইকুয়েশনটা রিলেটিভিস্টিক্যালি কারেক্ট ইকুয়েশন ফর এ ফ্রি পার্টিকেল, এবং এটাই পরবর্তীকালে আমরা কেজি ইকুয়েশন নামে জানি, অর্থাৎ ক্লাইন জর্ডান ইকুয়েশন। কেমন এই ইকুয়েশনের ড্রব্যাক বলতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে এখান থেকে যখন আমরা এনার্জিটা বের করেছিলাম, তোমরা দেখবে যে এনার্জি ক্রস এইচ স্কোয়ার কে স্কোয়ার ইত্যাদি, আমি মনে নেই ঠিক কতদিনে বলেছি, আমি আর বইটা বার করছি না। এবং এনার্জিতে দেখেছিলে যে তোমরা পজিটিভ এবং নেগেটিভ দুটো রুট বেরিয়েছিল, এবং আমি তোমাদের বলেছিলাম যে এনার্জি দুটো রুট বেরোচ্ছে মানে কি, একটা পজিটিভ একটা নেগেটিভ এনার্জি। কেমন, তাহলে এটাই যদি হয়ে থাকে তাহলে পজিটিভ এনার্জি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নেগেটিভ এনার্জিতে তোমার ভয়ঙ্কর রকমের আপত্তি আছে, এবং ফিজিক্যালি এটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না। অর্থাৎ কিনা লোয়ার বাউন্ড তোমাকে ফিক্স আপ করতে হবে এনার্জির, ইউ ক্যানট। লোয়ার বাউন্ডটাকে ফিক্স আপ করা গেল না, অ্যাজ ইফ যত খুশি তুমি লোয়ার বাউন্ডে যেতে পারো, তা সত্ত্বেও, কারণ তুমি বলেছিলাম মোমেন্টামের ভ্যালু বা এদের যে ভ্যালুটা, এটা কি কন্টিনিউয়াস ভ্যালু এবং ইট ক্যান হ্যাভ এনি ভ্যালুজ। সুতরাং ইউ ক্যান গো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ইউ ক্যান গো, যার ফলে নেগেটিভ এনার্জির কোনো লোয়ার লিমিট নেই। তার মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, তাই তো? সুতরাং এইটা ছিল তার একটা বিরাট ড্রব্যাক। সঙ্গে আর একটা ড্রব্যাক ছিল, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমি তোমাকে বলেছিলাম যে কন্টিনিউটি ইকুয়েশন তৈরি করার সময় দেখা গেল যে কারেন্ট ডেন্সিটি এবং চার্জ ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি নিয়ে কোনো ঝঞ্ঝাট ছিল না। হোয়াট অ্যাবাউট দ্য চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি বলছি, সরি ইয়েস চার্জ ডেন্সিটি ইউ ক্যান সে, কারণ সাই স্টার সাই যেটা বলেছিলাম, তাই তো? সেইটাতে দেখা গেল রো, যেটা ডেল রো ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ এস ইকুয়াল টু জিরো, এই ফর্মে লিখেছিলাম। কতদিনে দেখবে তোমরা দেখে, আচ্ছা এই বইতে আছে কি, আমি ব্রান্সডেন জোয়াচেনটাই খুলছি, যদি থাকে সেটাই ফ্রি পার্টি। ও না, কোথায় নেই জানো, ঠিক আছে না, নেই। ফ্রি পার্টি নেই। এনিওয়ে, সুতরাং সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে আমি তো যে প্রবাবিলিটি ডেন্সিটি, এটা রো শ্রডিঙ্গার ইকুয়েশনের মধ্যে রো ছিল তোমাদের কি সাই স্টার সাই, এবং ওটাই তো তোমাদের অস্ত্র, ওটা দিয়েই তো সবকিছু ক্যালকুলেট করেছো। কিন্তু এখানে
রো এর ব্যাপারটা দাঁড়ালো কিরকম বলতো, অর্থাৎ কিনা প্রবাবিলিটি ডেন্সিটি নাও বিকামস maybe positive, maybe negative. You cannot have control over it depending upon the wave function. তাহলে নেগেটিভ প্রবাবিলিটি ডেন্সিটি এ তো বাপু কিছুতেই তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না। তাহলে দিস ইজ ওয়ান মানে হিউজ ড্রব্যাক, কেমন? সুতরাং প্রবাবিলিটি ডেন্সিটি নেগেটিভ, এটা তোমার আমাদের পক্ষে অ্যাকসেপ্টেবল অবস্থা নয়, কেমন? সুতরাং ক্লাইন জর্ডান ইকুয়েশন দিয়ে আমরা দেখা গেল যে দিস ইজ রিলেটিভিস্টিক্যালি কারেক্ট, কিন্তু ইট হ্যাজ সাম ড্রব্যাকস। এবং আরো একটা ব্যাপার যে এটার জন্য এটার মধ্যে কিন্তু স্পিন যেটা ব্যাপার আছে, স্পিনের ব্যাপার আমরা পরবর্তীকালে জেনেছি। এখানে কিন্তু এটা ওয়ান কম্পোনেন্ট ওয়েভ ফাংশন, যার ফলে এটা যে স্পিনটাকে অ্যাকোমোডেট করে, যে সেটা হচ্ছে স্পিনের জিরো স্পিন অ্যাকোমোডেট করে, এবং বেসিক্যালি বোজন ইন সাম সেন্স, কেমন? অর্থাৎ এই ইকুয়েশন গুলো বোজনের জন্যই ঠিক আছে, পরবর্তীকালে দেখা গেছে। কিন্তু আমরা ক্লাইন জর্ডান ইকুয়েশন ফেলে দিইনি, কারণ দিস ইজ রিলেটিভিস্টিক্যালি কারেক্ট। তারপরে প্রশ্ন হলো, তাহলে আমাদের এতগুলো ড্রব্যাক, এগুলো কি করে আমরা রিমুভ করব? সেই রিমুভ করার জন্য প্রথমেই যে আসলো সে হচ্ছে ডিরাক। ডিরাক একটা সুন্দর ইকুয়েশন দিল। ডিরাক কিন্তু এইরকম হ্যামিল্টনের মধ্যে গেল না। আচ্ছা, আমার বোর্ড তো খোলা আছে, দাঁড়াও 1 মিনিট। ও, বোর্ডটা খোলা আছে। আচ্ছা, দেখো যে আমাদের সেটা ছিল কি, দেখো এই জিনিসটা ছিল যে আমাদের লেখা হয়েছিল ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার c4। this is the energy, E equal to energy of the free particle, relativistic energy, তাই তো? P being the momentum, etc. কেমন? এইটাকেই আমরা পরবর্তীকালে ইন টার্মস অফ এইচ লিখেছি, সোজা কথা। এইচ এস অর্থাৎ কিনা কি লেখা হয়েছিল বলতো? যেটা লেখা হয়েছিল আই ক্রস এইচ ডেল, সরি আমি কি লিখবো, আমরা লিখেছিলাম পি এর জায়গা বোধহয় রিপ্লেস করা হয়েছিল, তাই তো? পি এর জায়গায় রিপ্লেস করা হয়েছিল, এবং এটা আই ক্রস এইচ ডেল সাই ডেল। ই মানে কি? ইটা তোমরা আসছে কোত্থেকে বলতো? মাইনাস আই ক্রস এইচ ডেল সাই ডেলটি থেকে আসছে, তাই তো? সেইটা আমরা কিভাবে লিখেছিলাম? মাইনাস মাইনাস এইচ স্কোয়ার, তাই না? এইচ স্কোয়ার ডেল স্কোয়ার সাই ডেল টি স্কোয়ার লেখা হয়েছিল তো, ইজ ইকুয়াল টু এগুলো এইচ স্কোয়ার। এক্স্যাক্টলি আমি কি লিখে, আচ্ছা বার করি বরঞ্চ, কোথায় গেল বই না? আচ্ছা আচ্ছা, কোথায় গেল? 1 মিনিট, জাস্ট মিনিট। আমি ভেবেছিলাম সিফের বইটা বার করবো না আজকে, কিন্তু মেমোরিটা থেকে খুব কাজ করছে না ভালো। শিফের বই কোথায় গেল? শিপ 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 শিপ, এই শিপ ছিল, আবার খুঁজে বের করতে হবে। এটা ছিল প্রায় 300 পাতা নাগাদ, না 300 মোটামুটি। ছিল কি পেয়ে যাবে বিপদ। ঠিক 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 ঠিক, আচ্ছা দেখো, এইটা তোমার প্রি পার্টিকেল ক্লাইন জর্ডান ইকুয়েশন, তাই তো? ক্লাইন জর্ডান ইকুয়েশন দেখো, এইচএস ই এর বদলে এই যে আই ক্রস এইচ ডেল সাই ডেল টি, এই জিনিসটা বসানো স্কয়ার সাই বেসিক্যালি, কেমন? ইকুয়াল টু পি স্কয়ার সি স্কয়ার, এখানে সি স্কয়ার পি স্কয়ারের বদলে এইটা পি স্কয়ার সাই হলো এম স্কয়ার c4 সাই, তাই? এইটাকে আমরা বলেছিলাম যে ইউ ক্যান ট্রাই দ্য সলিউশন ইন দিস ফর্ম, ই টু দি পাওয়ার আই কে ডট আর ওমেগা টি। তারপরে বলেছিলাম যে ইউ ক্যান গেট দ্য এনার্জি, অর্থাৎ সাই যেহেতু এটাকে দুবার টাইম ডেরিভেটিভ নিলে মাইনাস আই ওমেগা বেরোবে, ফাইনালি ক্রস এইচ ওমেগা আসবে। দিস ইজ দ্য এনার্জি, কেমন? এনার্জি
তো তাহলে এই এনার্জিটা কিরকম দেখো তো, এদিকে দেখো যে কে হচ্ছে কন্টিনিউয়াস, বেসিক্যালি কন্টিনিউয়াস ভেরিয়েবল বিকজ অফ দি ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল বলে এটা কন্টিনিউয়াস, ইট ক্যান হ্যাভ এনি ভ্যালু, তো সুতরাং এনার্জি প্লাস মাইনাস দুটি হতে পারে। এই নেগেটিভ নিয়েই আমাদের যত ঝঞ্ঝাট। Anyway, so this is the Klein-Jordan equation for a free particle. Klein-Jordan equation for a free particle is this minus h square del square side del t square. This is relativistically correct, কোনো অসুবিধা নেই, এটা relativistically correct equation। সুতরাং আমরা সরাসরিটা ফেলে দিইনি। তাহলে ডিরাক থেকে শুরু করলো, ডিরাক বলল যে এইরকম ফর্মে আমি নেবই না দাদা, সরি আরেকটা কথা। আচ্ছা, এখানে যেটা ব্যাপার হলো দেখো, এইটা হচ্ছে ফ্রি পার্টিকেল ছিল, এটা তোমার এটা কিরকম বলতো, নন রিলেটিভিস্টিক ফ্রি পার্টিকেল, তাই তো? অর্থাৎ ফ্রি পার্টিকেলের এনার্জি কি হয়, পি স্কয়ার বাই টুয়াইস এম। কাইনেটিক এনার্জি শুধু কাইনেটিক এনার্জি থাকে, পোটেনশিয়াল এনার্জি থাকে না। রিলেটিভিস্টিক এনার্জি কি হবে, ই স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার পি স্কয়ার প্লাস এন স্কয়ার সি4, এবং দিস এনার্জি ওয়াজ ইউজড বাই দি ক্লাইন জর্ডান ইকুয়েশন, বা শ্রোডিঙ্গার এটা থেকে শুরু করেছিল। এবং এটাই সারপ্রাইজিং যে শ্রোডিঙ্গার এখান থেকে শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে এটাই ক্লাইন জর্ডান ইকুয়েশন নামে পরিচিত হলো। কিন্তু শ্রোডিঙ্গার এখান থেকে শুরু করে ইন দ্য নন রিলেটিভিস্টিক লিমিট ওই নিজের ইকুয়েশনটা বানিয়েও ফেলেছিলেন, প্লাস আরো কিছু এক্সপ্রেশন উনি এক্সপ্লেন করতে পেরেছিলেন। স্টিল উনি কিন্তু এটাকে পরবর্তীকালে এটাকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু পরবর্তীকালে ক্লাইন জর্ডান ইকুয়েশন নামে পরিচিত হয়েছে ওই জন্য, কেমন? আচ্ছা, আমি তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি জাস্ট যেখানে তোমাদের একটা মানে খুব সাবল পয়েন্টের কথা আমি মিন করতে চাইছি, এনার্জি অফ এ ফ্রি পার্টিকেল কার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র মোমেন্টামের উপর ডিপেন্ড করে, তাই তো? মোমেন্টামের উপর ডিপেন্ড করে, পি স্কয়ার বাই টুয়াইস এম। কেমন? অ্যাকচুয়ালি মোমেন্টাম বা মাসের কথা তুমি বলবে অবশ্য, মোমেন্টাম বা তার সোজা কথা, সুতরাং মোমেন্টাম এম ওর উপর ডিপেন্ড করবে, সেরকম ব্যাপার আছে। এনিওয়ে, তার মানে এখানে দেখো এটাও তাই, যখন তুমি রিলেটিভিস্টিক লিমিটে লিখেছো তখন এটা মোমেন্টামের উপর ডিপেন্ড করছে বেসিক্যালি, সি স্কয়ার পি স্কয়ার প্লাস এম স্কয়ার সি4 ইত্যাদি ইত্যাদি, ফর এ কনস্ট্যান্ট মাস। কেমন? ফর এ কনস্ট্যান্ট মাস মোমেন্টামের উপর ডিপেন্ড করে। এই কনসেপ্টটাই কিন্তু ডিরাক লাগালেন যে আমি এমন একটা হ্যামিল্টনিয়ান করব যে হ্যামিল্টনিয়ানটা লিনিয়ার হবে। এই স্কোয়ার করলেই না যত ঝঞ্ঝাট হচ্ছে, স্কোয়ার করলে, স্কোয়ারটা করতে হয়েছিল কেন সেটাও জানো তোমরা, যে অপারেটরের না হলে তোমার কি হচ্ছে, স্কোয়ার রুট হয়ে যাচ্ছিল। সুতরাং উনি কিন্তু ওইসব ধার দিয়ে গেলেন না, উনি একটা প্রেডিক্ট করলেন হ্যামিল্টনিয়ান, যে হ্যামিল্টনিয়ানটা লিনিয়ার ইন মোমেন্টাম হবে। কেমন? দেখো সেই জিনিসটা উনি কিভাবে করলেন, দেখো যে তারপরে উনি বললেন যে লেট আস গো ফর দ্য হ্যামিল্টনিয়ান অফ এ ফ্রি পার্টিকেল লাইক দিস। কোথায় গেল? এইটাতে যাবোই না, আমি অন্য বইতে চলে যাবো। আচ্ছা, এরপরে আমি কি দেখো, আমি যেটা আসছি সেটা হচ্ছে আমার এই বইটি ফেরত আসি, আমি যে বইটাতে পড়াচ্ছি। তাহলে এই জিনিসটা আমি আরেকবার আমি বলি যে তোমার বেসিক্যালি ক্লাইন জর্ডান ইকুয়েশনে তোমার হ্যামিল্টনিয়ানটা কি ছিল, দ্যাট ইজ কোয়াড্রেটিক ইন নেচার। ইট ওয়াজ রিলেটিভিস্টিকলি কারেক্ট, নো প্রবলেম, কিছু অসুবিধা নেই। সো আচ্ছা, এখানে তারপরে দেখো যে এটা রিলেটিভিস্টিকলি কারেক্ট ইকুয়েশন এখানে আছে, ক্লাইন জর্ডান ইকুয়েশন এখানেই রয়েছে। আচ্ছা, আমি কেন অত খুঁজছিলাম, এই ক্লাইন জর্ডান ইকুয়েশন দেখো, মাইনাস cos h স্কয়ার ডেল স্কয়ার সাই ডেল টি স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার c4 সাই মাইনাস h স্কয়ার c স্কয়ার ডেল স্কয়ার সাই। সো দিস ইজ দ্য ক্লাইন জর্ডান ইকুয়েশন ফর এ ফ্রি পার্টিকেল। আচ্ছা, এইবারে এক কাজ করো, যদি মনে করো ফ্রি পার্টিকেল না হয়ে ব্যাপারটা যদি মনে করো যে ওই পার্টিকেলটা মুভ করছে আন্ডার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যদি আন্ডারে মুভ করে তাহলে কি হবে, তাহলে সেটা ইন্টারঅ্যাক্ট করবে বেসিক্যালি, এবং যার ফলে তার মোমেন্টামটা চেঞ্জ হয়ে যাবে এবং তার করেসপন্ডিং পোটেনশিয়ালটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পি উইল গেট মডিফাইড অ্যাজ ওয়েল অ্যাজ পোটেনশিয়াল, মানে যেটা স্কেলার পোটেনশিয়াল। এবং এটা তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্স থেকে চলে আসে। কেমন? সেটা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে তোমরা করেছিলে যে পি শুড গো টু পি মাইনাস কিউ এ, এটাকে তোমরা বলেছিলে মিনিমাল কাপলিং, এবং ই গোস টু ই মাইনাস কিউ ফাই। কেমন? অর্থাৎ যদি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড না থাকতো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সিগনেচার থ্রু দিয়ে আসছে, আই এর থ্রু দিয়ে আসছে, এ এর থ্রু দিয়ে আসছে, তার মানে পি ইজ পি, ই ইজ ই অলসো।
তার মানে free particle energy, কিন্তু because of the presence of electromagnetic field, P will get modified, P minus QA, and E gets E minus Q phi. তাহলে আমার সঙ্গে সঙ্গে আমি আমি লিখতে পারবো আন্ডার দি প্রেজেন্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তাই তো? আমি ফ্রি পার্টিকেলই ধরে নিলাম অ্যাজ ইফ তার মোমেন্টামটা চেঞ্জ হয়েছে, তার এনার্জিটা চেঞ্জ হয়ে গেছে। সেটাকে করে তাহলে আমি কি লিখবো? এইটাই এটা তোমার কি বলতো, এইটি তোমার ক্লাইন জর্ডান ইকুয়েশনের হ্যামিল্টনিয়ান। বেসিক্যালি এনার্জি ছিল ই স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার সি ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার ছিল। পি এর বদলে পি মাইনাস কিউ এ, ই এর বদলে ই মাইনাস কিউ ফাই বসিয়ে দেওয়া হবে। তাহলে ক্লাইন জর্ডান ইকুয়েশন নাও গেটস মডিফাইড for an electron under the action of electromagnetic field, যেখানে ইলেকট্রনের চার্জটা কিউ, বা ইলেকট্রন না বলে তুমি চার্জ পার্টিকেল বলতে পারো, কোনো অসুবিধা নেই, চার্জ পার্টিকেল বলতে পারো। কিন্তু এখানে কিন্তু স্পিনের ব্যাপারটা এলো না, কেমন? স্পিনের ব্যাপারটা এখানে কিন্তু ঢুকছে না। অর্থাৎ ক্লাইন জর্ডান ইকুয়েশনের এটাও একটা ড্রব্যাক, যে ইট ক্যানট টেক কেয়ার দ্য স্পিন হাফ পার্টিকেল ইন এ সিস্টেম, কেমন? এটাও ড্রব্যাক বেসিক্যালি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা। এটা হচ্ছে ক্লাইন জর্ডান ইকুয়েশন অফ এ চার্জ পার্টিকেল আন্ডার দি অ্যাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটাকে যদি এর যদি সলিউশন বার করতে যাও, সলিউশন যদি বার করতে যাই, তাহলে কি হবে? সাইটাকে বের করতে হবে। তো সাই ইকুয়াল টু কি? এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই এম সি স্কোয়ার টি বাই এইচ, বা এটা উল্টো ভাবে লেখা হয়েছে এক্স ইকুয়াল টু সাই ইন্টু ই টু দি পাওয়ার আই এম সি স্কোয়ার টি এইচ। অর্থাৎ কিনা অ্যাজ ইফ আমি এইটাকে অ্যাজ ইফ একটা নতুন ফাংশন ইন্ট্রোডিউস করলাম, বা সোজা কথা ভেরিয়েবল চেঞ্জ করলাম, সেটাও তুমি বলতে পারো। ইনস্টেড অফ সাই আই এম মেকিং এ নিউ ভেরিয়েবল এক্স, such that x is equal to psi into this. তাহলে এটা করলে কি হবে? this equation now reduces to this equation. obviously এখানে ডেরিভেটিভ গুলো ঠিক মতো নিতে হবে, এটা ডেল স্কয়ার ডেল টি স্কয়ার ইত্যাদি, এগুলো তোমরা obviously করতে পারবে। আচ্ছা, আমি এটা ব্রানজেন জোয়াচেন থেকে পড়াচ্ছি কিন্তু। তাহলে এটা করলে কি হবে? এইরকম একটা অদ্ভুত ইকুয়েশন দাঁড়ালো, অর্থাৎ এই ইকুয়েশনটা দাঁড়ালো। তুমি ভালো করে খেয়াল করো, আমি ক্লাইন জর্ডান ইকুয়েশন ইউজ করছি কার জন্য? একটা চার্জ পার্টিকেল। কোথায় চার্জ পার্টিকেলটা? চার্জ পার্টিকেলটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে। বুঝতে পারছো? আমার অ্যাটমিক স্পেকট্রোস্কোপিতে সেটাই তো প্রয়োজন, তাই না? তাহলে দেখো, আমি কিন্তু এখনো ডিরাক ইকুয়েশনের কথা বলিনি, আমি ক্লাইন জর্ডান থেকেই দেখতে চেষ্টা করছি কি হচ্ছে। বেশ ভালো কথা, ক্লাইন জর্ডানই থাকছি আপাতত। আচ্ছা, তাহলে দেখো যে এইটা করার পরে এরপরে আমি বলছি যে আমি এখান থেকে নন রিলেটিভিস্টিক লিমিটে ফেরত যেতে চাই। আমি তো রিলেটিভিস্টিক এফেক্ট ধরে ফেলেছি এখানে, ক্লাইন জর্ডান ইকুয়েশন ধরছি মানে। আমি বললাম ঠিক আছে, আমি বাবা আমার অনেক হয়েছে, আমি এবারে রিলেটিভিস্টিক এফেক্ট, রিলেটিভিস্টিক থেকে রিলেটিভিস্টিক লিমিটে চলে যেতে চাই। নন রিলেটিভিস্টিক লিমিট মানে কি? ভি বাই সি ইজ নিয়ারলি ইকুয়াল টু জিরো, এই কন্ডিশনটা তোমায় ইউজ করতে হবে। তাহলে দেখো যে আমি এই লিমিটে যাব কি করে। তাহলে নন রিলেটিভিস্টিক লিমিটে যখনই যাব, এইটা তো বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি কিউ ফাই। কিউ ফাই ইজ মাচ লেস কম্পেয়ার টু, এটা মাস এনার্জি রিলেশন থেকে এমসি স্কয়ার আছে। দিস ইজ ভেরি ভেরি হাই কম্পেয়ার টু কিউ ফাই। তাহলে কিউ ফাইটাকে আমি নির্দ্বিধায় বাদ দিতে পারি কম্পেয়ার টু এমসি স্কয়ার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে আমি এখানে কিরকম ভাবে ধরেছি দেখো, এক্স ইজ এ ফাংশন অফ আর টি ইজ ইকুয়াল টু সাই ইজ এ ফাংশন অফ আর টি ই টু দি পাওয়ার আই দিস। তার মানে এক্সটা কিসের ফাংশন? টাইমের ফাংশন। এখানেও দেখো, এটা এক্সটাকে টাইমের ফাংশন, দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন হিসেবে ইউজ করেছি। দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন হলে একটা নিশ্চয়ই ফাস্ট ভ্যারি করবে আর একটা স্লো ভ্যারি করবে। আর তোমরা জানো যে ই টু দি পাওয়ার আই থিটা টাইপের ফাংশন গুলোকে কি ফাংশন বলে? সেটাকে হারমোনিক ফাংশন বলে, বিকজ ইট ক্যান বি রিটেন অ্যাজ সাইন অ্যান্ড কোসাইন ফাংশন। সাইন অ্যান্ড কোসাইন ফাংশন দে ভ্যারি ভেরি মাচ ফাস্ট, অর্থাৎ তারা প্রচন্ড ফাস্ট ভ্যারি করে। অর্থাৎ এই ফাংশনটা প্রচন্ড ফাস্ট ভ্যারি করবে কম্পেয়ার টু দিস, অর্থাৎ এইটা স্লোলি ভ্যারিং ফাংশন অফ টাইম। আমার তো একটাই ফাংশন ছিল এক্স, তাকে আমি দুটো ফাংশনের প্রোডাক্ট হিসেবে নিয়েছি,
দুটো ফাংশনের প্রোডাক্ট হওয়া মানে কি? তার মানে তার মধ্যে একজন ফাস্ট একজন স্লো হবেই, কিছু করার নেই, কম্পেয়ার করলেই বুঝলি বোঝা যাচ্ছে। কে ফাস্ট হবে কে স্লো হবে সেটা তুমি এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছো, যে একজন হারমোনিক ফাংশন আছে আর একজন অ্যালজেব্রিক ফাংশন আছে, তাহলে অবভিয়াসলি দিস ফাংশন উইল ভ্যারি ফাস্টার কম্পেয়ার টু দিস, অর্থাৎ এটা স্লোলি ভ্যারিং ফাংশন অফ টাইম। অর্থাৎ ওই ফাংশনের এনভেলপ, একটা ফাংশন মানে কি, ফাংশনটা সবসময় একটা জিওমেট্রিক কনফিগারেশনকে কি করে, সিগনিফাই করে, সেটা কিন্তু আমরা এনভেলপ বলি। দ্যাট এনভেলপ উইল ভ্যারি স্লোলি উইথ টাইম। কেমন? তার মানে এটা খুব স্লো ভ্যারি করবে। এটা যদি হয়, সরি এক্সটা অন দি আদার ওয়ে, অবশ্য এটাকে তুমি এদিকে নিয়ে এসে ভাববে, তাহলে এক্সটা যদি অন দি স্লোলি ভ্যারি করবে টাইমের সাথে, তাহলে এই ডবল ডেরিভেটিভ থাকার কোনো অর্থ হয় না। তাহলে দিস পার্ট উইল গো টু জিরো অলসো। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইডে এই অংশটা আছে শুধু, এইটা বাদ চলে যাবে। কখন বাদ যাবে? যখন আমি নন রিলেটিভিস্টিক লিমিটে যাব। আচ্ছা, এইবারে দেখো এই পার্টটাও তো বাদ চলে যাবে উইথ কম্পেয়ার টু দিস 2mc স্কয়ার। কেমন? এইবারে এই অংশটা আছে আই ক্রস এইচ কিউ ডি ফাই ডিটি। বেসিক্যালি এটাকেও তুমি এর তুলনায় বাদ দিতে পারো, কারণ এটা কি আছে, কিউ ফাই এমসি স্কয়ার আছে, এখানে শুধু কিউ ফাই এখানে আছে। কেমন? এই টার্মটাও বাদ দিতে পারি। তাহলে পড়ে থাকবে কি ভেতরে, কিউ ফাই টুয়াইস এমসি স্কয়ার এক্স পড়ে থাকবে একটা টার্ম, আর এই থার্ড ব্র্যাকেট থেকে এই একটা মাত্র টার্ম থাকবে। রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? রাইট হ্যান্ড সাইডে এইবারে দেখো, রাইট হ্যান্ড সাইডে অবভিয়াসলি এইগুলোর মধ্যে আমি কিছু বাদ দিতে পারছি না, এইটাকে বাদ দেবো। এটা তো আগেও বাদ দিয়েছিলাম, মনে আছে তোমাদের? এইটাকে বাদ দেবো। বাদ দিলে কি হলো বলতো? এইটা বাদ দিলে যে জিনিসটা দাঁড়াবে, এবারে তুমি কি করবে, তুমি করবে সেটা হচ্ছে এমসি স্কয়ার দিয়ে যদি ভাগ, 2mc স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছ, তারপরে তাহলে আই ক্রস এইচ ডেল এক্স ডেল টি লেফট হ্যান্ড সাইডে রইল। ঠিক আছে, আই ক্রস এইচ ডেল এক্স ডেল টি। আর এইটা কি হলো, এইটা তোমার কি হলো, এমসি স্কয়ার, সরি এটা এমসি স্কয়ার দিয়ে ভাগ করে 2mc স্কয়ার দিয়ে ভাগ করেছি, তাই তো? 2mc স্কয়ার দিয়ে যদি ভাগ করে কেটে যাবে, তাহলে মাইনাস কিউ ফাই এক্স, মাইনাস কিউ ফাই এক্সটা আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো কিউ ফাই এক্স করে। কেমন? এই যে কিউ ফাই এক্স বসে আছে এখানে। আচ্ছা, এইটা কি হবে, টোয়াইস এমসি স্কয়ার দিয়ে ভাগ করার ফলে কি হবে, এটা নিচে একটা টোয়াইস এম দিয়ে ভাগ হয়ে যাবে, এই যে 1/2m। এইটাকে আমি এইবার এটাকে স্কোয়ার ফর্মে লিখলাম, এই জিনিসটাকে পুরো স্কোয়ার ফর্মে লিখলাম, অথবা এটাকেও নিয়ে নিয়েছে অবশ্য, ঠিক আছে। এটাকে স্কোয়ার ফর্মে নিলে মাইনাস আই ক্রস এইচ ডেল্টা মাইনাস কিউ এ স্কোয়ার দিস। This is exactly your Schrodinger equation in non-relativistic limit, যেখানে x হচ্ছে ওয়েভ ফাংশন। তার মানে তুমি তোমার Schrodinger ইকুয়েশন পাচ্ছ কি, পাচ্ছ চার্জ পার্টিকেল যখন মুভ করছে আন্ডার দি অ্যাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটাই তোমার নন রিলেটিভিস্টিক Schrodinger ইকুয়েশন অফ এ চার্জ পার্টিকেল আন্ডার দি অ্যাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটা আমি এত দিন ধরে তোমাদের পড়াচ্ছিলাম। তার মানে এই ইকুয়েশনটা আমি পড়িয়েছি এতদিন ধরে, বুঝতে পেরেছো? তার মানে আমি যেটা পড়িয়েছি সেটা বেসিক্যালি পড়িয়েছি কি বলতো, ক্লাইন জর্ডান ইকুয়েশনের একটা পার্ট হিসেবে পড়িয়েছি তোমাদের, বুঝতে পেরেছো? তাহলে আমি ক্লাইন জর্ডান ইজ মোর জেনারেল, ক্লাইন জর্ডানের নন রিলেটিভিস্টিক লিমিট সেটাই তুমি পেয়ে যাচ্ছ বেসিক্যালি তোমার নন রিলেটিভিস্টিক Schrodinger ইকুয়েশন হচ্ছে যেটা, এবং দ্যাট আই হ্যাভ অলরেডি টট ইউ, এই অংশটা আমি অলরেডি পড়িয়েছি। কিন্তু যাই হোক, এটা নিয়ে আমাদের অত আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা দেখেছো যে ক্লাইন জর্ডান ইকুয়েশনের কতগুলো ড্রব্যাক রয়েছে। সেই ড্রব্যাক গুলো নিয়ে ডিরাক কি বললো সেটা তুমি এবারে এসো, আমরা এবারে ডিরাকের কথায় চলে আসি। ডিরাক বলল কি জানো তো, ডিরাক বলল আমি ওইসবের মধ্যে দিয়ে যাবো না বাবা, স্কোয়ারের মধ্যে দিয়ে যাবো না। ওই যে স্কোয়ার বলে শুরু করলো, এই যে এইচ স্কোয়ার বলে শুরু করেছিল, ওর মধ্যে দিয়েও গেল না। ও বলল আমি লিনিয়ার ইন মোমেন্টাম ধরবো, আমার প্রয়োজনে স্কোয়ার করে নেবো, কিন্তু আমি ধরবো লিনিয়ার ইন মোমেন্টাম। এবং যার ফলে ও প্রেডিক্ট করলো, দুম করে একটা প্রেডিক্ট করলো হ্যামিল্টনিয়ান।
কিরকম হ্যামিল্টনিয়ান প্রেডিক্ট করলো বলো? তার ব্যাকগ্রাউন্ড ছিল, ও ভাবলো যে আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন যেমন ছিল ওই রকমই রাখবো, অর্থাৎ এই যে লিনিয়ার ইন টাইম এই সমস্ত জিনিসই রাখবো, কিন্তু আমি কায়দা করে এইচটাকেও লিনিয়ার করে দেবো। এইচটাকে যেমন কোয়াড্রেটিক ছিল, পি স্কোয়ার বাই টোয়াইস এম মানে ডেল স্কোয়ার হয়ে গেছিল, ও সেই ধার দিয়ে গেল না, ও কিন্তু পি স্কোয়ার জিনিসটা আনলো না, পি আনলো। পি আনলে তোমার কোনো ঝঞ্ঝাট নেই, ডেল্টা আসবে সেক্ষেত্রে। ডেল্টা মানে কি? লিনিয়ার ইন স্পেস। তার মানে ওটাও তো তোমার রিলেটিভিস্টিকলি কারেক্ট ইকুয়েশন হয়ে যাবে। তাহলে ঠিক ওই জিনিসটাই উনি করলেন। করলেন কি? ফ্রি পার্টিকেলের জন্য উনি একটা হ্যামিল্টনিয়ান সাজেস্ট করলেন, এইচ ইকুয়াল টু সি আলফা ডট পি প্লাস বিটা ইন সি স্কোয়ার। অত্যন্ত বুদ্ধিমান লোক। কারণটা হচ্ছে কি, এই ফ্রি পার্টিকেলের হ্যামিল্টনের এরকম যদি লিখতেই হয়, তাই তো, তাহলে এইখানে এখানে তার কিছুটা নিজের হাতে রাখলেন, কন্ট্রোল রাখলেন। কি কন্ট্রোল? না, আলফা এন্ড বিটা এইগুলোকে আমি কন্ট্রোল করব। এবং এইটা দেখা গেল যে আলফা বিটা এরা কিন্তু পজিশন এবং টাইমের উপরে ডিপেন্ড করবে না। এরা পজিশন এবং টাইমের উপরে ডিপেন্ড করবে না, কিন্তু এই ভেরিয়েবল গুলো, এই আলফা বিটা, এই যে ভেরিয়েবল গুলো আছে, ভেরিয়েবল বলবো না, প্যারামিটার বলছি, সেই প্যারামিটার গুলো কি হবে বলতো? তারাও 3 ডাইমেনশনাল প্যারামিটার, কিন্তু দে ডু নট ডিপেন্ড অন পজিশন, or they do not depend on momentum, or they do not depend on time. তারা পজিশনের উপর ডিপেন্ড করে না, টাইমের উপর ডিপেন্ড করে না, এবং মোমেন্টামের উপর ডিপেন্ড করে না, as if they are constant in all respect. কেমন? অর্থাৎ দে আর কনস্ট্যান্ট। কেমন? এবং তারপরে তুমি বুঝতে পারছো, পি যেহেতু ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখি, হ্যামিল্টনিয়ান যেহেতু তোমার অপারেটর, তাহলে আলফাটা আর কোনো পসিবিলিটি নেই, আলফা বিটা দে শুড বি ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্স গুলোকে আমরা বলি ডিরাক ম্যাট্রিক্স। আলফা এবং বিটা এই ডিরাক ম্যাট্রিক্স। তাহলে দেখো উনি কি করলেন, এইচ সাই ইকুয়াল টু ই সাই এই ফর্মে লিখলেন। ই সাই ইকুয়াল টু এইচ এদিকে রাখলে, সি আলফা ডট পি প্লাস বিটা এম সি স্কোয়ার সাই ইকুয়াল টু ই সাই। তাহলে এবার সাইড যদি চেঞ্জ করো, ই মাইনাস সি আলফা ডট পি মাইনাস বিটা এম সি স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এখন এক্স্যাক্টলি তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশনটা ইউজ করলেন উনি উইথ দ্য নিউ হ্যামিল্টনিয়ান। এইটা তোমার অবভিয়াসলি তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন তোমরা বলতে অভ্যস্ত। তাহলে টাইম ডিপেন্ডেন্ট কি হবে? টাইম ডিপেন্ডেন্ট অবভিয়াসলি এইরকম ফর্ম হবে, আই ক্রস এইচ ডেল সাই ডেল টি, আই ক্রস এইচ সি আলফা ডট পি, পিটা ওই মাইনাস আই ক্রস এইচ ডেল্টা লেখা হয়েছে এখানে, প্লাস বিটা এম সি স্কোয়ার সাই। অর্থাৎ এটা অপারেটর ফর্মে যদি যখন লিখবে তখন এইরূপ ফর্মে লিখবে। এটা তো রিলেটিভিস্টিকলি কারেক্ট ইকুয়েশন। কারণটা কি? ডেল ডেল টি, ডেল ডেল টি মানে লিনিয়ার ইন টাইম ডেরিভেটিভ। এটা কি? ডেল ডেল এক্স লিনিয়ার, তার মানে স্পেস এবং টাইম দুটোকে তুমি কিভাবে নিলে না, ইন দ্য সেম ফুটিং। দ্যাট ইজ এক্স্যাক্টলি দি রিকোয়ারমেন্ট অফ দি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তার মানে দে আর কারেক্ট, রিলেটিভিস্টিক্যালি কারেক্ট ইকুয়েশন। তবে একটা একটা তোমার ধোঁয়াশা রইল কোথায়, না আলফা বিটা এই যে ব্যাপারগুলো রইল তারা কি, এই প্রশ্নটা রইল। আলফা বিটা ম্যাট্রিক্স সেটা বোঝা গেছে। তাহলে উনি বললেন যে ওকে, তাহলে আমি এবারে কাজ করি যে ক্লাইন জর্ডান ইকুয়েশন তো আমি ফেলবো না, ক্লাইন জর্ডান ইকুয়েশন রিলেটিভিস্টিক্যালি কারেক্ট, আমারটাও যদি কারেক্ট হতে হয় তাহলে দুটো একই জায়গায় গিয়ে মিলতে হবে। উনি একেবারে দুম করে করলেন কি, এরপরে এটাকে স্কোয়ার করে দিলেন, করে দিয়ে এইচ স্কোয়ার সাই ইকুয়াল টু দিস, কোথায় লিখলো, এই যে স্কোয়ার করে দিলেন, করে ক্লাইন জর্ডান ইকুয়েশনের সাথে মেলালেন, মিলিয়ে কোএফিসিয়েন্ট গুলো তুলনা করতে শুরু করলেন। তুলনা করতে গিয়ে উনি অদ্ভুত ভাবে পেয়ে গেলেন যে আলফা যে ম্যাট্রিক্সটা বলেছিলেন, দ্যাট ম্যাট্রিক্স উইল ওবে দিস টাইপ অফ রিলেশন, বিটা শুড ওবে দিস রিলেশন। সেটা তুমি ওদের চোখে দেখে বুঝতে পারছো যে এটাকে যদি স্কোয়ার করো, তুমি এটাকে যদি স্কোয়ার করো এইচ স্কোয়ার, এটা অ্যাজ ইফ হোল স্কোয়ার হবে, তার মানে আলফা স্কোয়ার পি স্কোয়ার টাইপের কিছু হবে। তাহলে সি স্কোয়ার পি স্কোয়ার আলফা স্কোয়ারটাকে 1 হতেই হবে, না হলে তো উপায় নেই।
না হলে তো আমার কেজি ইকুয়েশন মিলবেই না। ঠিক সিমিলারলি এম স্কয়ার সি ফোর আসতে গেলে বিটা স্কয়ারটাকেও 1 হতে হবে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হি গট। তার মানে এটা উনি তারপরে পেলেন কি, দেখো যে এই যে ব্যাপারটা আলফা 1 স্কয়ার, আলফা 2 স্কয়ার, আলফা 3 স্কয়ার, বিটা স্কয়ার, এটা শুড বি 1। তারপরে উনি ম্যাট্রিক্স যেগুলো হবে আলফা, তাদের উপরে একটা রেস্ট্রিকশন দিয়ে ফেললেন, কেমন, আলফা 1 স্কয়ার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে কি, এবং তাদের এই এই যে এদের এখানে যে মেলাতে গিয়ে আলফা এবং কি বলে আলফা ম্যাট্রিক্স গুলো যেগুলো আছে, সেই ম্যাট্রিক্স গুলো কিন্তু যেটা লিখলেন, তারা টাইমের উপর ডিপেন্ড করে না, স্পেসের উপর ডিপেন্ড করে না, বা মোমেন্টামের উপর ডিপেন্ড করে না, তারা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, কিন্তু দে ডু নট কমিউট উইথ ইচ আদার। সেই কন্ডিশনটা উনি ওখান থেকে পেয়ে গেলেন ক্লাইন জর্ডান থেকে, এইখানে বসিয়ে দিয়ে করা যায়, তাই তো। সুতরাং এইরকম একটা কমিউটেশন রিলেশন বলবে কি অ্যান্টি কমিউটেশন বলবে আমি জানি না, এটাকে বেসিক্যালি আলফা 1 আলফা 2 প্লাস প্লাস, এই যে প্লাস লিখেছে না, এটাকেই বলা হয় অ্যান্টি কমিউটেটর। ও এখানে লিখে দিয়েছে অ্যান্টি কমিউটেটর, অর্থাৎ আলফা 1 আলফা 2 আলফা 3 এরা কিন্তু কমিউটেশন রিলেশন ইউজ করে না, করে যেটা সেটা হচ্ছে অ্যান্টি কমিউটেশন, বুঝেছো? সেই অ্যান্টি কমিউটেশনটা তাদের, অর্থাৎ আলফা 1 আলফা 2 প্লাস আলফা 2 আলফা 1 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ কল্ড অ্যান্টি কমিউটেশন রুল। ঠিক সিমিলারলি আলফার সাথে বিটাটাও যদি করো, তাহলে ইউ উইল গেট দ্য অ্যান্টি কমিউটেশন রুল। আমরা একটা একটা ক্লু পেলাম যে এই ম্যাট্রিক্স গুলোর স্কোয়ার হচ্ছে ইউনিটি, এবং দে ডু নট কমিউট উইথ ইচ আদার। এরকম যদি তোমায় বলে দেওয়া হয়, তুমি তো এক্ষুনি কোটি কোটি ম্যাট্রিক্স বলতে শুরু করবে, কারণ এটা তোমার আনলিমিটেড ম্যাট্রিক্স হয়ে যাবে তো এরকম ফর্মে থাকলে। তাহলে তোমাকে একটা কোথাও রেস্ট্রিকশন দিতে হবে, এবং সেই এটা যাই হোক না, আনলিমিটেড ম্যাট্রিক্স হলেও তাদের ফাইনাল রেজাল্ট গুলো একই জায়গায় গিয়ে পৌঁছবে। এটা করতে গিয়ে আমরা যেটা করলাম, আমরা চুজ করলাম যেটা, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স গুলো হতেই হবে এই রকম ফর্মে, আলফা ইকুয়াল টু 0 0 সিগমা সিগমা। দিস ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট চয়েস, মোস্ট কনভিনিয়েন্ট চয়েস। এবং কারণটা কি বলতো, এই সিগমা এই যে জিনিসগুলো আছে, সিগমাকে আমরা বলি পাউলি ম্যাট্রিক্স। এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কি জানো তো, এখানে যে ডাইমেনশন গুলো ছিল, এখানে এন ডাইমেনশনে ছিল, কিন্তু যখন ডিরাক বললো এই ম্যাট্রিক্স গুলো কিরকম ম্যাট্রিক্স হবে বলতো, 4x4 ম্যাট্রিক্স হবে। কেন? সঙ্গে সঙ্গে প্রশ্ন হলো কেন? কারণটা হচ্ছে যে এখানে যখন স্পিনের ব্যাপারটা আসছে, মানে স্পিনটাও ঢুকে যাচ্ছে এই আলফা বিটার থ্রু দিয়ে, এটাই হচ্ছে ইউনিক রিপ্রেজেন্টেশন অফ ডিরাক। কিরকম না, এই যে স্পিন আলফা থ্রু দিয়ে যখন স্পিন ঢুকছে, ঢোকার অর্থ কি, স্পিন হ্যাজ অনলি টু কম্পোনেন্টস, স্পিন ক্যান হ্যাভ ভ্যালুজ অনলি পজিটিভ হাফ অর নেগেটিভ হাফ, তার মানে দুটো কম্পোনেন্ট আছে তার, আপ অর ডাউন, কেমন। কিন্তু এই এই কন্ডিশনটা যদি মানতে হয়, তাহলে অটোমেটিক্যালি ইট হ্যাজ 4 কম্পোনেন্টস। এটা নিয়ে একটা মানে বিরাট চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো। কিন্তু ডিরাকের মতো বুদ্ধিমান লোক তো চিন্তার ধার ধারে না, তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আমার নেগেটিভ এনার্জি তখনও রয়ে গেল, শুধু প্রবাবিলিটি ডেন্সিটিটা উনি কারেক্টলি করতে পারলেন, সেটা পজিটিভই বেরোলো। আমার কথাটা বুঝতে পারছো? পজিটিভ প্রবাবিলিটি ডেন্সিটিটা কিন্তু ডিরাক থিওরি অনুযায়ী পজিটিভ হলো, কোনো ঝঞ্ঝাট হলো না, কারণ টাইম ডেরিভেটিভ যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ আছে, শ্রোডিঙ্গার ইকুয়েশনের মতো করে করেছেন উনি যেহেতু। কিন্তু যেটা প্রবলেম হলো, উনি এনার্জির ব্যাপারটা এখনো রিজলভ করতে পারলেন না, নেগেটিভ এনার্জি। এবং তখনই উনি প্রেডিক্ট করলেন যেটা, সেটা হচ্ছে অদ্ভুত এবং ইউনিক, সেটা হচ্ছে অ্যান্টি পার্টিকেল। সেই অ্যান্টি পার্টিকেল, অর্থাৎ পার্টিকেল থাকলে তার অ্যান্টি পার্টিকেল থাকবে, এই যে প্রেডিকশন, এটি নেগেটিভ এনার্জিকে সঙ্গে সঙ্গে করে দিল, কেমন। সুতরাং ডিরাকের এই এই অ্যান্টি পার্টিকেল একসঙ্গে আরো একটা জিনিস করলো, সেটা কি বলতো,
আমি যেমন মনে করো ইলেকট্রনের যেমন আপ স্পিন ডাউন স্পিন আছে, তাহলে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল পজিট্রন তারও আপ স্পিন ডাউন স্পিন আছে। তাহলে টোটাল তাদের কম্পোনেন্ট কতগুলো হলো? টোটাল কম্পোনেন্ট হচ্ছে 4 কম্পোনেন্টস। এবং ঠিক এক্স্যাক্টলি সেটা মিলে গেল ওই জন্য। তার মানে ডিরাকের যে হ্যামিল্টনিয়ান, এই হ্যামিল্টনিয়ান সত্যি ইউনিক এবং মানে রিয়েলি আশ্চর্যজনক ভাবে সবকিছু ফিট করে দিল। কেমন? সুতরাং আলফা এটা তাহলে 4 কম্পোনেন্ট, মানে 4x4 ম্যাট্রিক্স হবে, এই নিয়ে আর কোনো সন্দেহ রইল না। এবং সেই 4x4 ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখলাম 0 সিগমা সিগমা 0। এই সিগমাটা কি বলতো? সিগমা ইজ ইটসেলফ পাউলি স্পিন ম্যাট্রিসেস। কেমন? এবং বিটার মধ্যে কি আছে বলতো? এই আইডেন্টিটি ম্যাট্রিক্স গুলো আছে, 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে দেখো এই আলফা ম্যাট্রিক্স এবং বিটা ম্যাট্রিক্স এগুলো কিরকম হবে বলতো? এই সিগমা 1 তোমরা লিখতে অভ্যস্ত, জানি না তোমরা সিগমা এক্স লেখো কি জানি না, সিগমা 1 সিগমা 2 সিগমা 3, অর্থাৎ 0 1 1 0 ইত্যাদি ইত্যাদি, তিনটে পাউলি স্পিন ম্যাট্রিক্স, তাই তো? তিনটে পাউলি স্পিন ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্স তিনটে দিয়ে তোমরা কি অ্যালজেব্রা তৈরি করেছো? যে অ্যালজেব্রা তৈরি করেছো তার নাম হচ্ছে SU2 অ্যালজেব্রা, স্পেশাল ইউনিটারি গ্রুপ ইন 2 ডাইমেনশন, SU2। সরি আমি ভেরি সরি, আমি এটা না বলতেই পারি। আচ্ছা, তোমাদের কি গ্রুপ থিওরি পড়া হয়েছে? কন্টিনিউয়াস গ্রুপ, এনিওয়ান? কন্টিনিউয়াস গ্রুপ? আমি হঠাৎ করে এটা বলতে মুশকিল। হ্যালো, কি রে বাবা, এটা কোথায় গেল সব? হ্যাঁ স্যার, আমাদের হ্যাঁ তোমাদের হচ্ছে, মানে আমাদের 3 জনের হচ্ছে পার্টিকেল ফিজিক্স। ও, তোমরা স্পেশাল ইউনিটি গ্রুপ পড়ছো? আচ্ছা, অন্যেরা পড়ে না নাকি? SU2, হ্যালো, তোমরা কি কন্টিনিউয়াস গ্রুপ পড়োইনি কোনো স্টেজে? স্যার সেকেন্ড সেমে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তখন পড়েছি। সেকেন্ড সেমে অ্যাসাইনমেন্ট ছিল? কে দিয়েছিল? কে? বিকাশ স্যার দিয়েছিলেন। বিকাশ দা দিয়েছিলেন। তাতে তুমি কতদূর করতে, তোমরা কি সবাই একই জিনিস করেছো নাকি না আলাদা আলাদা করে অ্যাসাইনমেন্ট ছিল? না, সবাই সেম। সবাই করেছো। কি করা যায় রে বাবা। আচ্ছা, আমি না হয় SU2 নাইবা গেলাম। তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে তোমরা পাউলি স্পিন ম্যাট্রিক্স কোন স্টেজে করেছো? সেম 1-এ করেছি। কি জন্য করেছো? সুদীপ্তা ম্যাম কোয়ান্টাম মেকানিক্সে করিয়েছিলেন। কি পড়িয়েছিলেন? স্পিন ম্যাট্রিক্সের অ্যালজেব্রা গুলো করেছো? হ্যাঁ, অ্যালজেব্রা। সিগমা এক্স সিগমা ওয়াই ইজ ইকুয়াল টু, এইভাবে তার কমিউটেশন রিলেশন গুলো করেছিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওই পাউলি স্পিন ম্যাট্রিক্স এগুলো তুমি তো পড়োইনি। এগুলো হচ্ছে এগুলো যে তোমার এতে যে গ্রুপ জেনারেটর সেটা বলেছিলেন দিদি? না স্যার। ও, সর্বনাশ করেছি রে। কি করা যায়? আচ্ছা, যাক, তোমাদের এখন গল্পের চাকারেই যা বলার বলতে হবে আমাকে, আর এখন তো আর পড়াবার অত স্কোপ নেই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, আমি যদি 2 ডাইমেনশন একটা কথা ভাবি, তাই তো? 2 ডাইমেনশন, ঠিক আছে, 2 ডাইমেনশনে তুমি একটা 2x2 ম্যাট্রিক্স, ডাইমেনশন না বলে তোমাকে যদি একটা 2x2 ম্যাট্রিক্স লিখতে বলি, তাই তো? আমার কথাটা ভালো করে শুনবে, 2x2 ম্যাট্রিক্স লিখতে বলছি তোমাকে, তুমি সঙ্গে সঙ্গে লিখবে ABCD। আচ্ছা, বোর্ড আছে তোমার কাছে? তাহলে 2x2 ম্যাট্রিক্স যদি তোমায় লিখতে বলি, তুমি সঙ্গে সঙ্গে এইভাবে লিখবে, তাই তো? ABCD।
এটা লিখতে আপত্তি নেই তো, এটা 2x2 ম্যাট্রিক্স, কোনো অসুবিধা নেই, কেউ তোমাকে কিছু বলবেও না, কেমন? আচ্ছা, এই 2x2 ম্যাট্রিক্স, এইবারে এ এর ভ্যালু, বি এর ভ্যালু তুমি বিভিন্ন নিতে পারো, তার মানে ইউ উইল গেট হিউজ নাম্বার অফ ম্যাট্রিক্স। এ এক মনে করো, 1 b1 c1 d1, তাহলে এটা একটা ম্যাট্রিক্স হলো 2x2, ইত্যাদি ইত্যাদি, কেমন? তাহলে এই 2x2 ম্যাট্রিক্স তাদের একটা ইউনিট আছে। আমি ইউনিট কথাটা আমি ইচ্ছে করে বলছি, কারণ তোমাদের যেহেতু জেনারেটর কথাটা তোমরা জানো না, কেমন? তার মানে তার একটা বেসিক জিনিস আছে, যে জিনিস থেকে তুমি 2x2 ম্যাট্রিক্সটাকে বানাতে পারো। তোমরা যেমন একটা ভেক্টরকে যেমন লেখো ইন টার্মস অফ 3 ইউনিট ভেক্টর, x ইকুয়াল টু ai প্লাস bj প্লাস ck, আমি তেমনি বলছি যে এই 2x2 ম্যাট্রিক্স এদের কিছু কমন, কিছু ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্স গুলো একে অপরের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আই জে কে তোমরা কি বলো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। মানে I cannot be expressed in terms of j and j cannot be expressed in terms of k. তার মানে আমারও এখানে এমন কোন 2x2 ম্যাট্রিক্স থাকবে, মানে আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে কোনো একটা ম্যাট্রিক্সকে অন্য কোনো ম্যাট্রিক্স দিয়ে আর রিপ্রেজেন্ট করতে পারবে না। তার মানে ওইটি হচ্ছে তোমার একদম একদম কি বলবো, বেসিক ম্যাট্রিক্স। এবং অ্যাকচুয়ালি ওরাই হচ্ছে জেনারেটর অফ দি ম্যাট্রিক্স। কিন্তু অন্য ম্যাট্রিক্স গুলো, অন্য সমস্ত 2x2 ম্যাট্রিক্স গুলোকে ওই ম্যাট্রিক্সের টার্মসে লেখা যেতে পারে। তার মানে আমার এমন কিছু ম্যাট্রিক্স আছে, মনে করো 4-5টা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্স গুলো একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট, মানে কি একটা অপরের সাথে অপর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে না। অন দি আদার হ্যান্ড, ওই চারটে বাদ দিয়ে তুমি যে কোনো 2x2 ম্যাট্রিক্সকে লেখো না কেন, ওই চারটে থ্রু দিয়ে লিখতে পারবে। তখন ওই চারটে ম্যাট্রিক্সকে কি বলবে তুমি? এ গ্রুপ অফ ম্যাট্রিক্স। অর্থাৎ চারটে ম্যাট্রিক্স দিয়ে তোমার গ্রুপ তৈরি হলো, অর্থাৎ এটা ক্লোজার প্রপার্টি ফিল করলো। তার সঙ্গে একটা আইডেন্টিটি যদি যোগ করে দিতে পারো, তাহলে একটা গ্রুপের পুরোপুরি ফরমেশন হয়ে গেল। তার লেফট মাল্টিপ্লিকেশন, রাইট মাল্টিপ্লিকেশন, তারপরে গ্রুপের ক্লোজার প্রপার্টি সবই হোল্ড করবে। তার মানে ওই যে চারটে গ্রুপ বললাম প্রথমে, সেই গ্রুপগুলো কি বলতো? দ্যাট ইজ দ্য জেনারেটর অফ দি গ্রুপস। মানে ওই গ্রুপে কোটি কোটি ম্যাট্রিক্স থাকলেও তাদেরকে এই চারটে টার্মসে লেখা যাবে অ্যালং উইথ দ্য ইউনিট ম্যাট্রিক্স, এবং সেগুলোকে হচ্ছে গ্রুপ জেনারেটর। পাউলি স্পিন ম্যাট্রিক্স যখন দিদি পড়িয়েছিলেন তখন 3টে ম্যাট্রিক্সের কথা বলেছিলেন। কারোর তো প্রশ্ন হতে পারে, আচ্ছা 2x2 ম্যাট্রিক্স লিখলেন, আর একটা তো ম্যাট্রিক্স আমি যোগ করে দিতে পারি ইচ্ছে করলে, চারটে করতে আপত্তি কি ছিল? 3টেই বা কেন? 3টের কম নয় বা কেন? 3টের বেশি নয় বা কেন? তোমার হাত পা বাঁধা, কারণ কতগুলো জেনারেটর থাকবে দ্যাট ইজ থিওরিটিক্যালি এস্টাবলিশড। সেটা হচ্ছে কি, জেনারেটরের সংখ্যা হচ্ছে n² - 1। কেমন? এই হচ্ছে ডাইমেনশন অফ দি ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে 2x2 ম্যাট্রিক্স হলে তার ডাইমেনশন হচ্ছে 2। তাহলে হাউ মেনি জেনারেটরস উইল বি দেয়ার? 2² - 1, 3টে জেনারেটর। অর্থাৎ 3টে জেনারেটর, সেটাই হচ্ছে তোমার পাউলি ম্যাট্রিক্স। কেমন? অর্থাৎ পাউলি ম্যাট্রিক্স 3টে হবে কেন? তার রুটটাই হচ্ছে ওই রকম যে 3টের বেশি জেনারেটর আমি পেতে পারি না। অর্থাৎ আমার পাউলি স্পিন ম্যাট্রিক্স যখন লিখি, σ1 ইকুয়াল টু কি লিখি? একটা হচ্ছে 0 1 1 0, আর এটা হচ্ছে কি σ2 ইকুয়াল টু -i, তাই না? 0 - i i 0, আর একটা হচ্ছে σ3 ইকুয়াল টু তোমার 1 0 0 -1। এবারে তুমি চেষ্টা করে দেখো তো, এই চারটে ম্যাট্রিক্স, এই যে কোনো ম্যাট্রিক্সকে তুমি এই 3টে ম্যাট্রিক্সের টার্মসে লিখতে পারবে। পারবে তো? এটাকে তুমি ইচ্ছে করে করতে পারো।
একটা এ কমন নিলে, মনে করো এ কমন নিলে কি হবে, এখানে এইটাকে তুমি অ্যাজ এ সামথিং করে লিখে কম্বিনেশন অফ এই থ্রি ম্যাট্রিক্স দিয়ে লিখতে পারবে। ইউ ক্যান ট্রাই। কেমন? কিন্তু তুমি সিগমা 1 আর সিগমা 2, মনে করো আমি যদি সিগমা 2 থেকে সিগমা 1 এর টার্মসে লিখতে যাই, আমি কি পারবো? সারা জীবন চেষ্টা করলেও পারবো না, কারণ দে আর ইন্ডিপেন্ডেন্ট। যেমন আই কে তুমি জে দিয়ে লিখতে পারবে না, যেমন ঠিক তেমনি এটাও তাই করতে পারবে না, যার ফলে এটা হচ্ছে জেনারেটর। তাহলে আমার এখানে যদি পাউলি স্পিন ম্যাট্রিক্স, আমি এটা অবশ্য আসলে তোমরা তো গ্রুপ থিওরিটা পড়োনি, যার ফলে এখানে বলতে খুব ইনকমপ্লিট লাগছে আমারও। অ্যাকচুয়ালি তোমার এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন পড়ানো হয়েছে তখনও গ্রুপ থিওরি অ্যাটলিস্ট কভার করা উচিত ছিল, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অলসো দি জেনারেটর। জেনারেটর অফ কি? জেনারেটর অফ আসলে রোটেশন, সিমেট্রি না পড়াবার সময় এগুলো পড়াতে হয়। তোমরা নিশ্চয়ই পড়েছিলে যে ইনফাইনাইটেসিমাল রোটেশন। Infinitesimal rotation is basically the generator of your angular momentum. কেমন? ওই রোটেশন গ্রুপটা তখন পড়তে হয়। রোটেশন গ্রুপটা আবার অর্থোগোনাল গ্রুপ, আর এটা হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে এইগুলোকে বলা হয় কি বলতো? SU2 গ্রুপ। কেন SU2? বিকজ the group is unitary। কারণ তুমি একটা ইউনিটারি কাকে বলে? ইউ ড্যাগার ইউ ইজ ইকুয়াল টু ইউ ড্যাগার, এই জিনিসটা যদি 1 হয় তখন এই গ্রুপটাকে বলে ইউনিটারি। ইউ ক্যান চেক ইট, এটা ইউনিটারি গ্রুপ। এনি সিগমা 2 সিগমা 3 এরা সবাই কিন্তু ইউনিটারি। এবং এইটাকে এই জন্যই বলা হয় স্পেশাল ইউনিটারি গ্রুপ, SU, স্পেশাল ইউনিটারি গ্রুপ ইন 2 ডাইমেনশন। এটা বিকজ এর দুটো ডাইমেনশন আছে। SU2 এইভাবে লিখতে হয়, স্পেশাল ইউনিটারি গ্রুপ ইন 2 ডাইমেনশন। তারা কে? তারা হচ্ছে পাউলি ম্যাট্রিক্স। কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে সেটা হয় না। অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে গ্রুপগুলো, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম যে লেখো LX, LY, LZ ইত্যাদি, তারা অর্থোগোনাল, কিন্তু তারা ইউনিটারি নয়। কেমন? আর SU3 হতে পারে, সেটা তাকে করেসপন্ডিংলি স্কেল করে করতে হয়। আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ যারা পার্টিকেল ফিজিক্স পড়ছো তারা হয়তো এগুলো কভার করবে। তারা SUN পর্যন্ত চলে যায়, তারা n ডাইমেনশনে তারা করতে হয় SUN। তাই তো? তোমরা অক্টেট টক্টেট পড়ানো হয়ে গেছে নাকি পার্টিকেল ফিজিক্স? স্যার এখন SU3 হচ্ছে, SUN যাওয়া হয়। SUN যাবেন? আচ্ছা, SU3 করছো। আচ্ছা বেশ। অর্থোগোনাল গ্রুপ পড়েছি। অর্থোগোনাল গ্রুপ তোমাদের লাগে না আসলে, তোমাদের ইউনিটারি গ্রুপই লাগে। ঠিক আছে, তাহলে দেখো যে আমি আমার ফেরত আসি আমার কথাতে। স্যার ওসব হ্যাঁ বলো বাবা, কে বলছে? স্যার বলছি অভিষেক, বলো। জেনারেটর আর বেসিস এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? জেনারেট হুইচ জেনারেটস। জেনারেটর মানে কি? যেটা জেনারেট করে, যে জেনারেট করে, মানে একটা গ্রুপের যে মেম্বার আছে সেই গ্রুপের মেম্বারকে জেনারেট করবে সে। কেমন? তাকে বলে গ্রুপ জেনারেটর। তার মানে কি SU2 এর মধ্যে কতগুলো জেনারেটর থাকবে? 2 স্কয়ার মাইনাস 1। ওই যে একটু আগে ওই ছেলেটিকে বললাম না SU3 পড়েছো কিনা, ওদের যেটা থাকবে 8টা, এবং সেই 8টা প্রত্যেকটা জেনারেটরের জন্য একটা করে পার্টিকুলার ফিক্স আপ করে। এনিওয়ে সেটা পার্টিকেল ফিজিক্সের লোকেরা ভালো বলতে পারবে, আমি তো ওগুলো জানি না। সুতরাং জেনারেটর, আর তুমি বেসিস বলছো যেটা, সেটা বেসিস হচ্ছে তোমার কি সেন্সে বলেছো জানি না, ভেক্টর স্পেসের সেন্সে বোধহয় বলেছো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো যে বেসিস হচ্ছে ভেক্টর স্পেসের টার্মসে তুমি বলেছো। ভেক্টর স্পেসের ক্ষেত্রে সেক্ষেত্রে বেসিস ভেক্টর বেসিক্যালি, সেটা একটা ইউনিট ভেক্টর।
কিন্তু এখানে সেটা ইউনিট ভেক্টর হতে হবে তা নয়। এখানে যে ম্যাট্রিক্সটা ফর্ম করছে সেটা ইউনিটারি ম্যাট্রিক্স যদি SU2 হয়, আর না হলে অর্থোগোনালও হতে পারে, কোনো অসুবিধা নেই। কেমন? আমার ক্ষেত্রে আমি যে পাউলি ম্যাট্রিক্সের কথা বলছি, দে আর ইউনিটারি, স্পেশাল ইউনিটারি গ্রুপ ইন 2 ডাইমেনশন, SU2 গ্রুপ, এবং তাদের জেনারেটর হচ্ছে পাউলি স্পিন ম্যাট্রিক্স। কেমন? আসলে তোমাদের না এইটা নিয়ে মানে আমাদের মধ্যে অনেকটাই ডিবেট আছে যে তোমাদের কোনো স্টেজে আমরা ঠিক মতো কন্টিনিউয়াস গ্রুপটা পড়াচ্ছি না, হয়তো পার্টিকুলার ফিজিক্সের ছেলেমেয়েরা পড়ে ফেলে কিন্তু অন্যদেরটা হয় না, কভার হয় না, কারণ এটা ভারী ইন্টারেস্টিং ম্যাথমেটিক্স এগুলো। আর তোমরা শুধু বোধহয় এটা ডিসক্রিট গ্রুপটা পড়ো, যেটা কোনো কমে লাগে না আমাদের প্রায়। হ্যাঁ, ঠিক আছে, ডিসক্রিট গ্রুপ কাজে লাগে তখনই যদি মলিকুলার ফিজিক্স খুব ডিটেইলে পড়তে যাও, ডিসক্রিট গ্রুপ তখনই কাজে লাগে মলিকুলার সিমেট্রি পড়তে গেলে। কেমন? কিন্তু আদারওয়াইজ কন্টিনিউয়াস গ্রুপটাই আমাদের ভীষণ প্রয়োজন। কন্টিনিউয়াস গ্রুপটা একটু হয়তো ম্যাথমেটিক্যালি একটু টাফ টু হ্যান্ডেল, কিন্তু বাট দিস ইজ ভেরি ইউজফুল। এবং সেটা তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়তে হয়, তোমাদের পাউলি স্পিন ম্যাট্রিক্স পড়তে হয়, এগুলো সবই তোমার কন্টিনিউয়াস গ্রুপের আন্ডারে পড়ে। আনফরচুনেটলি এটা সামহাউ কোথাও এটা কভার করা উচিত, আমিও ফিল করি না। এবছরও একই প্রবলেম হয়েছে, এবং আমি লোরেন্জ ট্রান্সফরমেশন পড়াতে গিয়ে, লোরেন্জ ট্রান্সফরমেশন, অর্থোগোনাল ট্রান্সফরমেশন, এগুলো পড়াতে গিয়ে আমি বিপদে পড়েছিলাম, এবং তারপরে লোরেন্জ ট্রান্সফরমেশন পড়াতেই পারিনি ফার্স্ট ইয়ারকে, মানে জেনারেল লোরেন্জ ট্রান্সফরমেশন। অফকোর্স অন্য লোরেন্জ ট্রান্সফরমেশন যেটা শিখে তোমরা, ওটা নয়, জেনারেল লোরেন্জ ট্রান্সফরমেশন পড়াতে পারিনি। এনে বোধহয় আজকে তোমাদের কি ক্লাস আছে এখন নাকি না? তা আমি একটু কন্টিনিউ করবো। ক্লাস আছে। শ্রীকণ্ঠর আছে নাকি? তাহলে তো এক্ষুনি তেড়ে আসবে আমাকে যে। আচ্ছা দাঁড়াও, আমি কি বলতে যাচ্ছিলাম সব ভুলিয়ে গেল। আসলে আমি যেটা বলছিলাম, আচ্ছা তোমার জাস্ট লেট মি ওয়াইন্ড আপ। তাহলে দেখো যে এইগুলো হচ্ছে তোমার এই ফর্মে নেওয়া যেতে পারে। তুমি বলবে এর চেয়ে অন্য কিছু চয়েস করতে পারতাম, ইয়েস ইউ ক্যান, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু এটাই হচ্ছে বেস্ট চয়েস বেসিক্যালি। আলফা ম্যাট্রিক্স এবং বিটা ম্যাট্রিক্স ইজ দেয়ার, তার মানে এটা 4x4 ম্যাট্রিক্স বেসিক্যালি। সিগমা 2 আর ভাঙতে হবে, কেমন? এবং সিগমা 1 সিগমা 2 এটা বেসিক্যালি আরো ম্যাট্রিক্স, এটাই হচ্ছে পাউলি স্পিন ম্যাট্রিক্স। এখানে কম্পোনেন্ট হিসেবে এখানে বেসিক্যালি তোমার পাউলি স্পিন ম্যাট্রিক্স ঢুকেই আছে, কেমন? আচ্ছা, আমার মনে হয় এখানে আজকে স্টপ করি, বুঝেছো? আমি পরের দিনে তোমার ডিরাক থিওরিটা, পরে চার্জ পার্টিকেল করিয়ে দেবো, কেমন? এটা ভারী ইন্টারেস্টিং, কেমন? এটা আই ফিল সরি ফর ইউ, কারণ সত্যি কথা কি দেখো, যে এই লকডাউনের জন্য তোমাদের হয়তো এই জিনিসগুলো কভার করা হয়নি, মাস্টারমশাই পারেননি, না হলে এগুলো এত ইন্টারেস্টিং সাবজেক্ট ফিজিক্স আছে যে সত্যি তো পড়ানো হয়নি। হ্যাঁ, কিন্তু আমার যেটুকু কাজে লাগবে আমি ঠিকই বলে নেবো, কারণ সেটুকুর মধ্যে তোমরা কোনো রকম ধোঁয়ার মধ্যে থাকবে না, আমি ঠিকঠাকই বলে নেবো। কিন্তু এর মধ্যে আরো ডিটেল, তার নেগেটিভ এনার্জি, তারপরে ডিরাক্সি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে, অনেক ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সেগুলো তো আমার পক্ষে বলা সম্ভব না, একটা রেগুলার কোর্স না হলে সেগুলো বলা মুশকিল, কেমন? এ নিয়ে তোমরা কোথাও না কোথাও নিজের চেষ্টাতেই কভার করবে, আর কি করব। আর আমি যেটুকু লাগবে সেটুকু আমি অলরেডি বলতে শুরু করেছি, এবং আমার ঠিকই আমি তোমাদের নিয়ে যাবো গিয়ে। তোমাদের যদি নাও পড়ানো হয়ে থাকে, আমার যেটুকু প্রয়োজন হবে আমি বলে নেব, ঠিক আছে? আজকে তাহলে তোমরা অফ হয়ে যাও, যদি কোনো কোয়েশ্চেন না থাকে অফ হয়ে যাও।